কিছুদিন মনে হয় যে কার কাছে জবাব চাইছি। এই যে জবাব চায় বাংলা, জবাব চায় বাংলা, আমরা বাংলার মানুষ বোধহয় সত্যি বড্ড অসহায়। এই যে আজকে যে ঘটনাটা নিয়ে গোটা দেশ উত্তাল, আমরা বারবার প্রশ্ন তুলছি, এই জবাবটা কে দেবে? যার জবাব দেওয়ার কথা সে বা তারা তো এদিক ওদিক ডাইভার্ট করে দিচ্ছে আমাদের। এই মেয়েটির নাম আমি প্রকাশ করতে পারবো না, আপনারাও দয়া করে সোশ্যাল মিডিয়াতে এই মেয়েটির নাম প্রকাশ করবেন না। তাকে মৃত্যুর পর অন্তত বেসিক ডিগনিটিতে দিন। মেয়েটার নাম ধরে নিলাম নির্ভয়ার মতো অভয়া। আমরা সবাই আজ থেকে মেয়েটিকে অভয়া বলে ডাকবো। আরজি করের অভয়া মারা গেছে। এমবিবিএস, এমডি, পিজিটি, আরজি কর হাসপাতালের ডাক্তার এবং তার পাশাপাশি ছাত্রী। 36 ঘন্টা ডিউটি করছিল। সাধারণত 36 ঘন্টা 37 ঘন্টাই ডাক্তারদের বা পিজিটিতে ডিউটি করতে হয় টানা। পরশুরাত 2-3টে অবধি পেশেন্ট দেখেছে, ভোর রাত অবধি পেশেন্ট দেখার পর ডিনার করেছে, অলিম্পিক দেখেছে, বন্ধুদের সাথে গল্প করেছে, তারপর হাসপাতালেরই সেমিনার হলে পড়তে গেছিল এবং সেখানে খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছে, বিশ্রাম করেছে। কারণ অনকল ডাক্তারদের সেভাবে আলাদা কোনো থাকার বা রেস্টের ব্যবস্থা আজও স্বাস্থ্য মন্ত্রক বা দপ্তর তারা করতে পারে না। অনেক জায়গা অন্যান্য কাজে ব্যবহার করতে হবে, যে ডাক্তারদের আবার ঘুমোতে হয় নাকি? বাবা মায়ের একমাত্র কন্যা এই অভয়া, সোদপুরে বাড়ি। সে 11টায় মাকে ফোন করে বলেছিল, তোমরা এবার খেয়ে নাও, আমি হাসপাতালে রয়েছি, আমি সেফ রয়েছি, চিন্তা করো না। হাসপাতালটা চিন্তা না করারই জায়গা। বাবা মা নিশ্চয়ই ভেবেছিলেন আজ রাতটুকু মেয়ের আমরা নিরাপদ, পুলিশ থাকে হাসপাতালে, সিকিউরিটি থাকে হাসপাতালে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ডাক্তারদেরকে পেটালে ব্যবস্থা নেওয়া হবে, ডাক্তারদের কোনো পেটানো যায় না নাকি। ডাক্তারদের খুন করে চলে গেল হাসপাতালেই, অন ডিউটি অবস্থায় খুন করে একজন চলে গেল, এবং সে সিভিক ভলেন্টিয়ার নাকি। খুন হয়ে পড়ে থাকলো মেয়েটি, তার খোঁজ সকালবেলা পেল বাকিরা। পেশেন্ট আসার পরে তাকে খোঁজ, তারপরে অর্ধনগ্ন দেহ তার পাওয়া গেল। আজ সকালে খুঁজে পাওয়া যায় তার মৃতদেহ তার নিজেরই হাসপাতালের সেমিনার হল থেকে। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে, শরীরের নিচের অংশের পোশাক খোলা, বডি ঝুলন্ত। তিনি নিজের হাসপাতালেই চিকিৎসারত অবস্থায় ধর্ষিত ও খুন হলেন, এবং এটা ব্রুটাল। তারপরে অদ্ভুতভাবে তিনি নাকি সুইসাইড করেছেন বলে চাউর করা হলো প্রথমে। জনৈক কোনো পুলিশ সে মা বাবাকে ফোন করে বলল, তাড়াতাড়ি চলে আসুন, আপনার মেয়ে নাকি সুইসাইড করেছে। কিছুক্ষণের জন্য হয়তো ভুলে গিয়েছিলেন মা বাবা যে মেয়েরা কোথাও সেফ নয়, এবং সে কারণেই মা বাবা রিয়েলাইজ করলেন যে হাসপাতালেও ডাক্তার রেপ হতে পারে। আজও হাজার হাজার মেয়ে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে। এই মুহূর্তে জবাব চায় বাংলা যখন করছি, আমার যে অফিস তার চারপাশে বহু মেয়ে নাইট ডিউটি করবে। এবং আমি বলছি দায়িত্ব নিয়ে, এই ঘটনার পরে আমার যারা বন্ধু বান্ধব রয়েছে, আমার যারা দর্শকেরা রয়েছে, তাদের মা, তাদের বোন, তাদের সন্তান, সেই মেয়েরা ভয় পাচ্ছে, এই ঘটনার পরে ভয় পাবে। কোচিং সেন্টার হোক বা কলেজ হোক, কাজে যেতে হোক বা একা বেরোতে হোক, একা থাকতে হোক বা সন্ধ্যের পরে বাড়ি ফিরতে হোক, তারা ভয় পাবেই। কলকাতা শহরে তারা প্রতিদিন ভয় পাচ্ছে রাস্তায়, স্কুল কলেজে, হাসপাতালে, অফিসে, আদালতে, মন্দিরে, মসজিদে, রেস্টুরেন্টে, গলির মোড়ে, বন্ধুর বাড়িতে, ট্যাক্সিতে, ট্রামে তারা ভয় পাবে। জানবে আপনি ডাক্তার হন বা নার্স হন, মোক্তার হন বা করণিক হন, আপনি যদি মেয়ে হন, আপনার পরিচয় শুধুমাত্র একটি মাংসপিণ্ড, যে মাংসপিণ্ডকে কিছু শেয়াল শকুন ছিঁড়ে কুটে খেতে চায় নারী শরীর ভেবে, ভোগের বস্তু ভেবে। তাদের মধ্যে সিভিক ভলেন্টিয়ার থাকবে, পুলিশ থাকবে। সুরক্ষিত রাখেন যারা, তারাই যদি ভক্ষণ করতে শুরু করেন তাহলে কি করব? আর অন্যদিকে সুরক্ষিত রাখেন যারা, তাদের যদি সুরক্ষা না থাকে তাহলে কি করবেন? আমাদের এই হ্যাবিটটা বদলাতে হবে যে ডাক্তারদের কোনো সুরক্ষার প্রয়োজন নেই, ডাক্তারদের কোনো বেসিক জিনিসপত্র লাগে না, নার্সদের, সিস্টারদের কোনো বেসিক জিনিস লাগে না। তারা ডিউটির সময় টয়লেট যাবেন না, তারা 500-600 পেশেন্ট দেখবেন। অন ডিউটি প্রয়োজন যেগুলো
সেগুলো দেওয়ার তাগিদ তাদের কারোর থাকবে না। স্বাস্থ্যমন্ত্রী, সরকার, আমলারা কবে বুঝবেন? খালি এই ঝাঁ চকচকে বিল্ডিং, নীল সাদা বিল্ডিং, ঝাঁ চকচকে স্যাটাসাট সুপার স্পেশালিটি, মাল্টি স্পেশালিটি নাম দিয়ে দিলেই হয় না, বাকিটা করতে হয়, সরকারি পরিকাঠামো তৈরি করতে হয়। আর সব দায় ডাক্তার নার্সদের ওপর দিয়ে দেওয়াটাই দস্তুর হতে পারে না। ডাক্তার নার্স মানে তারা ঈশ্বরের দূত, এটা একটা বেসিক কনসেপ্ট আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। তাদের আবার রক্ত মাংসের শরীর আছে নাকি? তারা মেয়ে মানুষ হতে পারে, তাদের ভক্ষণ করা যায়, কিন্তু ডাক্তার হলে তাদের আবার রক্ত মাংসের কোনো চাহিদা আছে নাকি? তাদের আবার পরিষ্কার বাথরুমের প্রয়োজন হয় নাকি? 36 ঘন্টা ডিউটি করার পর তাদের একটা রেস্টরুমের দরকার হয় নাকি? 36 ঘন্টা ডিউটি করলে 2 ঘন্টা চোখ বন্ধ করে বিশ্রাম নেওয়ার দরকার হয় নাকি? যারা আপনাদের 6 ঘন্টা মিনিমাম ঘুমের প্রেসক্রিপশন দেয়, তাদের নিজেদের আবার একটু বিশ্রামের প্রয়োজন হয় নাকি? কিসের রেস্টরুম? মমতা বন্দ্যোপাধ্যায় স্বাস্থ্যমন্ত্রী, রেস্টরুম দরকার নেই। রেস্টরুমের সাটাসাট বড় বড় বাড়ি বানিয়ে দিই, এদিক ওদিক ফিরহাদ হাকিম একে ওকে বলে নতুন নতুন ঘরশ্রী, প্রকল্পশ্রী, এই শ্রী ওই শ্রী করে দিই। যারা হাইজিন নিয়ে কথা বলেন, তাদের বেসিক একটা বাথরুম থাকে না মেডিকেল কলেজগুলোতে, তাদের হাইজিন মেনটেন করতে হয় না বোধহয়। যারা মহিলাদের পরিচ্ছন্ন পানীয় জল আর পরিষ্কার টয়লেট ব্যবহারের জ্ঞান দেন, অর্থাৎ ডাক্তারেরা, তারা শুনছেন, তারা জানেন যে তারা অসহায়, এদিকে আমরা ভাবি তারা সর্বশক্তিমান। তাদের আবার এসব দরকার পড়ে নাকি? মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো ভাববেন যারা আপনাকে সুরক্ষা প্রদান করে তাদের নিজেদের আবার সুরক্ষিত থাকার প্রয়োজন হয় নাকি? মাথায় রাখুন, আমাদের দেশে, আবারও বলছি, আমাদের দেশে একটা ডাক্তার তৈরি করতে 40 থেকে 50 লাখ টাকা লাগে সরকারি হাসপাতালগুলোতে একজন ডাক্তার সাপ্লাই দিতে। তাই জন্য বন্ড সিস্টেম হয়। একজন ডাক্তার আমাদের দেশে 834-35 জন নাগরিক প্রতি আমরা জানি, আর 480 জন প্রতি একজন করে নার্স হয়। একটা নার্স মারবেন, একটা ডাক্তার মারবেন, মাথায় রাখবেন আপনি 800 লোককে ডিপ্রাইভ করছেন। একজন ডাক্তারকে খুন করছেন মানে 1000 লোককে আপনি মৃত্যু মুখে ঠেলে দিচ্ছেন। আরজি কর, তার এই ঘটনা শুনে লজ্জা লাগছে, বিশ্বাস করুন, পেশাদার হিসেবে লজ্জা লাগছে, রাগ হচ্ছে, ভয় হচ্ছে, আর এই সিস্টেমের ওপর, এই সরকারের ওপর প্রচন্ড রাগ হচ্ছে। আমার সন্তান যদি মেয়ে হয়, সে তো কোথাও নিরাপদ নয়। আমার স্ত্রী যদি এভাবে কোথাও নাইট ডিউটি করে, সেও তো নিরাপদ নয়। আমার বোন, তাকে যদি নাইট ডিউটি করতে হয়, সেও তো নিরাপদ নয়। সেও তো যে কোনো দিন এই পুলিশ সঞ্জয়, এই সিভিক ভলেন্টিয়ার সঞ্জয়ের মতো কারোর পাল্লায় সেও পড়তে পারে, তাকে ছিঁড়ে কুটে খেতে হতে পারে, এবং তারপর বলে দেওয়া হবে তার হয়তো সুইসাইড হয়েছে। এদের পাল্লায় আসলে আমরা সবাই পড়ে গেছি। এই সিভিক ভলেন্টিয়ার আমাদের চারপাশে ঘুরছে। আমার বোন যে চিকিৎসক, তাকে নিয়ে তো রোজ চিন্তা পারবে। ক্যাম্পাসের নিরাপত্তা দিতে ব্যর্থ যে পুলিশ, তাদেরই লোক ধরা পড়ছে আরজি করে, আর সেই পুলিশ এখন আরজি করের গেটের সামনে প্রতিবাদীদেরকে পেটাচ্ছে বা ধাক্কা মারছে। পুলিশ মন্ত্রী তিনিই স্বাস্থ্যমন্ত্রী, তিনিই মুখ্যমন্ত্রী। আড়াল করা হচ্ছে না তো কোনো বড় প্রভাবশালীকে, একজনকে সামনে ঠেলে দিয়ে। ভাবুন, একজন মাতাল, একটা সিভিক ভলেন্টিয়ার, একটা গুন্ডা, সে এতটা অ্যাক্সেস পেয়ে গেল, সে একা পুরোটা করে নিল। যে বিবরণগুলো এরপরে দেখাবো সেটা ভয়ঙ্কর। সে বিবরণগুলো যদি শোনেন তাহলে আপনার নিজেরও অস্বস্তি হবে, এবং সেগুলোই আমি এক এক করে দেখাবো। এবার এই মুহূর্তে গোটা বাংলার মানুষ দেখতে চায় যে আসলে ডাক্তারেরা কি কি পায় না এবং কি কি চায়, এবং তারা কতটা অসহায় বলে এক একটা করে অভয়াকে মরতে হয়, তাদেরকে ছিঁড়ে কুটে খায়। ডাক্তারবাবু, আপনি কিচ্ছু দেখেননি, এবার দেখুন, শুনুন। যেখানে প্রপার সিকিউরিটি গার্ড থাকবে, সিসিটিভি ফুটেজ থাকবে, প্রপার মানুষজন থাকবে, যার জন্য আমরা সেফ ফিল করব। এটা কি খুবই বড় একটা চাওয়া যে আমরা যেখানে কাজ করি সেখানে সেফ ফিল করতে চাই? একজন পেশেন্ট পার্টিও ঢুকতে গেলে একটা কার্ড থাকে, ওই কার্ড দেখিয়ে ওনারা ঢুকতে পারে। ওই ঘটনার পরে ওখানে 24 ঘন্টার মধ্যে ওখানে নাইট ডিউটি করতে হয়েছে আমাদের একজন মেয়েকে। বলা হয়েছে সে বাথরুম যাবে না, সে সারা রাত ফোন অফ করে বসে থাকবে। কেন আমাদের প্রতি ফোন অফ করে বসে থাকবে? তার সেফটির জন্য। এটা নাকি আমাদের সেফটি দেওয়া হচ্ছে। মোবাইল অফ করাটা সেফটি? মোবাইল অফ করে বাথরুম না করে, বাথরুম না করে একজন মানুষ কি করে সারা রাত বেঁচে থাকতে পারে? রেস্টরুম নেই, কোনো ভালো ওয়াশরুম নেই প্রপার।
নার্সদের জন্যও নেই, ডাক্তারদের জন্য আছে কিনা সেটাও জানা নেই, সেটাও ডাক্তারদের জন্যও নেই। আর আজকে ওই কারণে, ওই গাফিলতির কারণেই আজকে এই অবস্থা দেখা গেছে। ইভেন আমাদের বলাও হয় যখন আমরা বলি যে বাথরুম যাব এরকম কিছু, আমাদেরকে বলা হয় ঠিক আছে তোমরা পেশেন্টদের বাথরুমটা ইউজ করতে পারো। পেশেন্টের বাথরুম, আমাদের করিডোরে কোনো লাইট নেই, আমরা অন্ধকারের মধ্যে ওই নাইট ডিউটি করতে যাই। ইভেন ওখানে একজন পেশেন্ট, তার সাথে দুজন স্টাফ, আর কেউ নেই গোটা ওয়ার্ডে। না, আমরা পাই না প্রপার, আমাদের ড্রেস চেঞ্জিং রুম নেই, আমাদের প্রপার বাথরুমও নেই, আমাদের পেশেন্টদের বাথরুমে আমাদেরকে যেতে বলা হয়। আমাদের ম্যাক্সিমাম ফেলোমেটস যারা বাইরে পিজিতে থাকে তারা আসে, তাদের ড্রেস ইউনিফর্ম পরে বাইরে আমাদের অ্যালাউড না। তো সেটা আমাদের হ্যাঁ না, আমি স্টুডেন্ট, বিএসসি 4th ইয়ার স্টুডেন্ট। তো তাদেরকে একটা প্রপার আমাদের চেঞ্জিং রুম নেই, সেখানে চেঞ্জ করতে হয়, আমাদের পেশেন্টের কার্টুন ঘিরে ঘিরে আমাদের ড্রেস চেঞ্জ করতে হয়। আমি এই মুহূর্তে সরাসরি চলে যাব এই ব্রেকিং নিউজে। সেই ব্রেকিং নিউজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেই ব্রেকিং নিউজ আপনাদের স্ক্রিনে এই মুহূর্তে। ডাক্তারকে ধর্ষণ খুনে ধৃত সিভিক সঞ্জয়ের আরও বড় প্রভাবশালী কানেকশন পাওয়া যেতে পারে 2019-এ সিভিক ভলেন্টিয়ারের চাকরি এবং তার পাশাপাশি পুলিশ ওয়েলফেয়ার কর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা। এই পুলিশ ওয়েলফেয়ার কমিটিটা কি কালীঘাট থানার সঙ্গে ব্যাপক যোগাযোগ? এই প্রশ্ন উঠছে এবার। কালীঘাট, টালিগঞ্জ এবং লালবাজারে নাকি ব্যাপক যোগাযোগ এই সঞ্জয়ের। তার মা এবং প্রতিবেশীরা আজ প্রতিনিধিদের, সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের বলেছেন কিভাবে পুলিশ ব্যারাকে সঞ্জয় থাকতে পারেন। সঞ্জয়ের মাথায় কার হাত? কার হাত সঞ্জয়ের মাথায়? এই প্রশ্নগুলো বাংলার মানুষ করছে এবং ঠিক সেই জায়গা থেকে আমি এক এক করে যারা অতিথিরা রয়েছেন তাদের কাছে আসছি। এই মুহূর্তে যারা রয়েছেন তাদের সাথে আলাপ করে দিই। রয়েছেন এই মুহূর্তে নির্জন বাগচি, আরজি করের ইন্টার্ন। এই মুহূর্তে রয়েছেন ডক্টর কবিউল হক, চিকিৎসক। ভাস্বতীদি রয়েছেন নার্সেস ইউনিটি সেন্টার থেকে। অনুপম রায়, আরজি করের ছাত্র রয়েছেন। বাদল দেবনাথ, রাজনৈতিক কর্মী, এবং সন্ময় ব্যানার্জি, রাজনৈতিক বিশ্লেষক রয়েছেন। বাদল দেবনাথ, সন্ময়দা, অনেক অনেক স্বাগত আপনাদের। আমি প্রথমেই কবিউল আপনার কাছে জানতে চাইছি, এই যে বলা হচ্ছে যে অনেকগুলো প্রবলেম রয়েছে, রেস্টরুম নেই, বাথরুম নেই, অনেক কিছু করা যায় কিন্তু সেই বেসিক ফেসিলিটি পর্যন্ত ডাক্তারদের নেই, নার্সদের নেই, এটা কি সত্যি কথা? একেবারেই সত্যি কথা। আমরা যখন জেআর ছিলাম, জুনিয়র রেসিডেন্ট ছিলাম, আমি এসএসকেএম থেকে পাস আউট, সেখানেও দেখেছি যে নিরাপত্তা এবং পরিকাঠামো দুটোই থাকে না হাসপাতালে। তাহলে সরকারি হাসপাতালে যেখানে আমরা পড়তে যাচ্ছি, আমরা কেউ জয়েন্ট এন্ট্রান্স বা নিট পাস করে পড়তে যাচ্ছি, যে মেয়েটি আমার বোন মারা গেল, হত্যা করা হলো, সে নিট পিজি পাস করে সে ভর্তি হলো, তার পরিস্থিতি কি হলো? ফলে যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা হয় সেটা কোথায় আছে? তার নিরাপত্তা কে দেবে? তার জন্য কি দায়ী কে? কর্তৃপক্ষ দায়ী নয়? যারা মেডিকেল কলেজ চালাচ্ছে তারা দায়ী নয়? এমভেনিফ, ন্যাশনাল মেডিকেল কমিশন দায়ী নয়? তাহলে এগুলো তাদের তো ক্ষতি দেখার কথা ছিল। কি রাজ্য কি কেন্দ্র, সবার তো দায় বর্তায়। ইনফ্রাস্ট্রাকচার ঠিকঠাক না থাকার দায় কিন্তু সবাইকেই নিতে হবে। যে প্রশ্নটা আপনি করলেন, এই প্রশ্নের কিন্তু এটাই উত্তর। এবং রাজ্য সরকার যেখানে মেডিকেল কলেজগুলোকে চালাচ্ছে, তার নিরাপত্তাকে ঢেলে সাজানোর জন্য বারবার জুনিয়র ডাক্তাররা ফেটে পড়েননি, সিনিয়র ডাক্তাররা ফেটে পড়েননি, নার্স প্যারামেডিক্সরা ফেটে পড়েননি, আন্দোলন হয়নি। 2019 সালে কি হলো? এনআরএস মেডিকেল কলেজের এরকম যুগান্তকারী আন্দোলনের ফলশ্রুতি কি হলো? মুখ্যমন্ত্রী মিটিং করলেন বেশ কয়েক দিন পরে, সপ্তাহ ঘনিয়ে যাওয়ার পরে নবান্নে। তার ফলশ্রুতি কি দেখলাম? পরিকাঠামোর উন্নতি হয়েছে কি? ইনফ্রাস্ট্রাকচারের উন্নতির সাথে সাথে নিরাপত্তার যে দাবিগুলো ছিল সেটা হয়েছে। এখন ডাক্তারদেরকে যে কেউ এসে সেই তবলা বাজানোর মতো মেরে চলে যাচ্ছে, এটা কি সম্ভব? একটা সভ্য রাষ্ট্রে সম্ভব? আজকে যাকে ধরা হয়েছে, আমি জানি না, আমরা জুডিশিয়াল এনকোয়ারি দাবি করেছি, আমরা পুলিশ ইনকোয়ারি দাবি করছি, তার পেছনে কি আরো বড় কেউ থাকতে পারে? আমরা প্রথম থেকেই যখন দেখছি জুনিয়র ডাক্তারদেরকে আন্দোলন করতে হলো একটা
রেপ অ্যান্ড মার্ডার কেসকে জুনিয়র ডাক্তাররা বা আমরা যারা ডাক্তারি পাস করেছি আমরা তো কিছুটা আইন জানি, আমরা তো ফরেনসিক মেডিসিন পড়েছি, তাহলে যখন ক্রাইম সিন দেখার পর আমরা বলছি এরকম ঘটনা, প্রথমে পুলিশ কি বলল? তার আত্মীয় স্বজন বাবাকে বলা হলো যে সুইসাইডের তত্ত্ব নিয়ে আসা হলো। পুলিশ দায়ী নয়? রাজ্য সরকার দায়ী নয়? তাহলে প্রথম থেকেই তো আড়াল করার চেষ্টা করা হয়েছে। 4টের পরে আন্দোলন করার পরে ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট হয়েছে, এর চেয়ে দুর্ভাগ্যজনক ঘটনা কি আর হতে পারে? আমরা কোন আমাকে একটা কথা বলো, আমাকে একটা কথা বলো, এই 4বার পোস্টমর্টম হতে পারে, মানে এখন তো আর সেই অপশনটাও নেই, মানে ওনার তো সৎকার করে দেওয়া হয়েছে, এত তড়িঘড়ি কেন? কেন? কারণটা আমি সেটাই জানতে চাইছি। পুলিশ কিছু তথ্য লোপাট করতে চেষ্টা করেছেন। আমরা আন্দোলন আরজি করের যে ছাত্রছাত্রীরা, জুনিয়র ডাক্তাররা সহ সারা রাজ্যের যে ছাত্রছাত্রীরা, মেডিকেল জুনিয়র ডাক্তাররা এবং তারা যে আন্দোলন করেছে তাকে সেলাম জানাই, কুর্নিশ করি। সেই আন্দোলন না হলে ভিডিওগ্রাফি হতো না। আমার সন্দেহ আছে পুলিশ ইনকোয়েস্ট করে রেখে দেওয়া হতো ম্যাজিস্ট্রেটের সামনে। এখন তথ্য লোপাট সার্বিকভাবে করা কঠিন, কিন্তু যে তথ্য এসছে, যে ইনজুরি রিপোর্ট আমরা দেখেছি, আমরা স্তম্ভিত যে কিভাবে তাকে অত্যাচার করা হয়েছে। এবং এটা একজনের পক্ষে সম্ভব নয়। আমরা যারা ডাক্তারি করি আমরা জানি কি ইনজুরি হয়েছে, কি ব্রুটাল রেপ। তাহলে আমি জানি না কাউকে শিখণ্ডী করা হচ্ছে কিনা, কাউকে স্ক্রেপগট করা হচ্ছে কিনা, কিন্তু তথ্য সামনে আসতে হবে, পোস্টমর্টমের রিপোর্ট সম্মুখে নিয়ে আসতে হবে। অলরেডি প্রিলিমিনারি রিপোর্ট ভাইরাল, ফলে এই তথ্য আসতে কোনো বাধা নেই, কোনো আইনি জটিলতা নেই। জুডিশিয়াল ইনকোয়ারি চাই, তার সাথে সাথে কর্তৃপক্ষকেও দায় নিতে হবে। যে ডিম্যান্ডগুলো করেছেন জুনিয়র ডাক্তাররা, যে 10 দফা ডিম্যান্ড, তার সাথে আমি সম্পূর্ণরূপে সহমত। আমার সংগঠন মেডিকেল সার্ভিস সেন্টার আন্দোলনের সাথে আছে, সংহতি জ্ঞাপন করছে। আমরা সহমত যে আন্দোলনকে চালিয়ে যেতে হবে। আজকে আরজি করের মধ্যে আমরা জেনারেল বডি মিটিং চলছে, এখনও চলছে, একটা সম্মিলিত মতামত তৈরি হবে, কিন্তু আমরা সেই ডাক্তারকে, সারা পশ্চিমবঙ্গের আপামর ডাক্তার এবং সামগ্রিকভাবে সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে এগিয়ে আসার জন্য বলছি। দিল্লি আপনারা দেখেছেন নির্ভয়া কাণ্ড, উত্তরপ্রদেশ আপনারা দেখেছেন হাথরাস কাণ্ডর পরে যে আন্দোলন হয়েছিল, পশ্চিমবঙ্গেও সেই আন্দোলন আপনাদেরকে ধ্বনিত করতে হবে। এবং কবির, নির্ভয়া কাণ্ডের কথা তুমি বলছিলে, আজ বড্ড আবেগঘন একটি মুহূর্ত তৈরি হয় এবং সেটা রিপাবলিক বাংলাতেই আমরা ঘটনাচক্রে দুজনকেই আমরা সেই সময় যোগাযোগ করাতে সক্ষম হই। নির্ভয়ার মা এবং অভয়া, আরজি করের অভয়ার বাবা, দুজনে রিপাবলিক বাংলাতে অনেকক্ষণ কথা বলেন এবং তার একটি অংশ আমি দর্শকদের শোনাবো। একটি মেয়ে, তাকে খুব ভয়ঙ্কর নৃশংসভাবে হত্যা করা হয়েছে, ধর্ষণ করে দিল্লির রাস্তায়, গোটা দেশ কেঁপে গেছিল। আর একটি মেয়ে, সে চিকিৎসক, তাকেও ঠিক একইভাবে ভয়ঙ্করভাবে হত্যা এবং ধর্ষণ করা হয়। তারপরেও বুদ্ধিজীবীদের হৃদয় বিদারক কোনো কবিতা বেরোচ্ছে না, কিছু বেরোচ্ছে না। কেন আমি জানি না, হয়তো দিল্লি বলে বেশি হাইলাইট পাবে, ন্যাশনাল মিডিয়া আসবে, সে কারণে তারা হয়তো লাফিয়ে চাপিয়ে পড়তো। সে যাকে এই মুহূর্তে নির্ভয়া এবং অভয়া, তাদের দুজনের পরিবারের যে কথোপকথন একবার শুনি। हेलो, हाँ बोलूँ। हेलो, हाँ मैं यही कह रही हूँ कि आप हिम्मत मत हारिए, हम लोग आपके साथ हैं। जहाँ भी जैसे भी होगा हम इसके लिए आवाज उठाएंगे और हम यही चाहेंगे कि आप भी आवाज उठाइए कि आपको इंसाफ मिले। जो भी इसमें मुजरिम शामिल है उसको फांसी की सजा हो, और ये नहीं कि उसको सजा मिलेगी या कोर्ट में अटकेगा। वहाँ की सरकार से हमारा मांग है, रिक्वेस्ट है कि इसको समय बाधित करके कि इतने दिन में जांच होगी, इतने दिन में चार्जशीट होगी और इतने दिन के अंदर इनको सजा मिलेगी। और हम यही चाहेंगे कि आपको इंसाफ मिले, आपको वहाँ की सरकार आपकी हेल्प करे, आपको जो भी दिक्कत है उसको सरकार देखे और उस बच्ची को इंसाफ मिले। और हम आपके साथ हैं, हम हमेशा आपके लिए आवाज उठाएंगे। ठीक है मैडम, जो आपका जज्बा है उससे ज्यादा हम लोगों के साथ किस होगी। देखिए रोइए मत, हम इस चीज को बहुत समझते हैं, लेकिन सरकार नहीं समझती है।
एक दूसरे से बात करके बात को खत्म कर देता है। तो हम यही कहना चाहेंगे कि इस बच्ची को इंसाफ मिले और जल्द से जल्द उनको फांसी की सजा मिले। ठीक है, आप जो काम करेंगे हम आपका साथ रहेंगे। जी जी, এটা একটা কালো দিন এবং এই কালো দিন গোটা বাংলার মানুষ দেখুক। পোস্টমর্টেম রিপোর্ট, আমরা নির্ভয়ার যে ঘটনা, সেই ঘটনার সময় পোস্টমর্টেম রিপোর্ট দেখেছিলাম, আমরা শিউরে উঠেছিলাম। এই শহরেই যে এরকম একটি ঘটনা ঘটবে, এবং বারবার বলছি, একজন ডাক্তার, যে ডাক্তার নিজের হাসপাতালে ছিল, সবচেয়ে নিরাপদ জায়গা, সেই হাসপাতালেই যে এই ঘটনা ঘটবে সেটা বোধহয় আমরা জানতাম না। একবার দেখে নিয়ে এই মুহূর্তে পোস্টমর্টেমের আগে যে ইনকুইজিট রিপোর্ট, সেই রিপোর্টে কি কি পাওয়া যাচ্ছে। আই ফাউন্ড আ হেয়ার ক্লিপ নিয়ার হার ভ্যাজাইনা, ক্ষমা করবেন এই শব্দগুলো ব্যবহার করার জন্য, যৌনাঙ্গে আটকানো চুলের ক্লিপ, অ্যান্ড স্পেকটাকল নিয়ার হার বডি। এই দেখুন এই পেজ, এই পেজটা গোটা বাংলা দেখুক এই মুহূর্তে। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বলে সূত্রের খবর। কি লেখা? ব্লিডিং ফ্রম বোথ আইস, দু চোখ থেকে রক্তক্ষরণ। এর পাশাপাশি ব্লিডিং ফ্রম হার আইস, ব্লিডিং ফ্রম হার মাউথ। দ্বিতীয় পয়েন্ট, মুখ দিয়েও রক্তক্ষরণ। 3 নম্বর পয়েন্ট, ইনজুরি অন দ্য ফেস অ্যান্ড নেল, অর্থাৎ সেখানে বলপ্রয়োগ কেউ করেছিল বা সে প্রতিরোধ করার চেষ্টা করেছিল। ইনজুরি অন হার ফেস অ্যান্ড নেল, অর্থাৎ মুখ ও নখে আঘাত লেগেছিল। টেস্ট হয়েছে, সেখানে কার ডিএনএ স্যাম্পল পাওয়া গেছে আমরা জানি না এখন অবধি। বডি সৎকার করে দেওয়া হয়েছে। এরপরে ব্লিডিং, সবচেয়ে ভয়ঙ্কর, ব্লিডিং ফ্রম ভ্যাজাইনা। প্রথমে বলে দেওয়া হলো এটা নাকি আত্মহত্যার কেস, প্রথমে বলে দেওয়া হলো, ভাসিয়ে দেওয়া হলো এটার মধ্যে রেপ অ্যান্ড মার্ডারের কোনো ব্যাপার নেই। যৌনাঙ্গে রক্তক্ষরণ কিসের জন্য তাহলে? এরপরে ইনজুরি ইন লেফট লেগ, দেখুন ভালো করে দেখুন, ইনজুরি ইন লেফট লেগ, বাঁ পায়ে আঘাতের চিহ্ন আছে, বাঁ পায়ে আঘাতের চিহ্ন। ইনজুরি ইন বেলি, অর্থাৎ পেটে কেউ ঘুষি মেরেছে, তার মানে কেউ ঘুষি মেরেছে, তার মানে পেটে আঘাতের চিহ্ন, ঘুষি মেরেছে বা পা দিয়ে মেরেছে, লাথি মেরেছে। ভয়ঙ্কর ভাবে মেয়েটির শেষ দিন। ইনজুরি ইন লেফট লেগ অ্যাঙ্কেল, অর্থাৎ গোড়ালিতেও এই মুহূর্তে রয়েছে। নেকে ইনজুরি রয়েছে, ঘাড়ে আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ গলা টেপা হয়েছে, ঘাড়ে মারা হয়েছে। ইনজুরি ইন রাইট হ্যান্ড, দু হাতেই, বাঁ হাত ডান হাত দু হাতেই, এবং ডান হাতের অনামিকায় আঘাত রয়েছে, রিং ফিঙ্গারে। ঠোঁটে আঘাতের চিহ্ন রয়েছে, অর্থাৎ এমন কিছু, এমনভাবে অত্যাচার করা হয়েছে যেটা নৃশংসতা, যেটা বর্বরতা। এবং আমরা যেটা জানতে পারছি, এখনো প্রকাশ হয়নি সেই পোস্টমর্টম রিপোর্ট, কিন্তু আমরা জানতে পারছি যে মৃত্যুর আগে অবধি যেভাবে ক্ষতবিক্ষত করা হয়েছে সেটা ভয়ঙ্কর। আমি এই মুহূর্তে দুজন রয়েছেন আমাদের সঙ্গে, একেবারে সামনে থেকে এই গোটা ঘটনাগুলো দেখছেন। অনুপম রয়েছেন এবং নির্জন বাগচি রয়েছেন। নির্জনের কাছে আসছি। নির্জন, আরজি করে এই ঘটনা গোটা দেশের এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, আর কোনো খবর থাকতে পারে না। আমার বাংলার এই মেয়ের সাথে এই ঘটনা ঘটেছে, কিছু কি লুকানোর চেষ্টা হচ্ছে? এত তড়িঘড়ি কেন? দেখুন, একটা কথা বলবো, লুকোনোর চেষ্টা কি হচ্ছে সেটা পুরো আইনের হাতে আমরা সঁপে দিয়েছি। জিনিসটা আমরা জানি না ভেতরে কীরকম প্রপার ইনভেস্টিগেশন করছে। দেখুন, আমার বাড়িতে যদি একটা খুন হয়, আমি নিশ্চয়ই গিয়ে তার ইনভেস্টিগেট করতে গিয়ে আমি নিজে আরেকজন যে খুনিকে শনাক্ত করেছি তাকে খুন করে আসবো না, আমাকে আইনের শরণাপন্ন হতেই হবে। সেক্ষেত্রে প্রশ্নটা থাকছে জিনিসটা ঠিকঠাক করে হচ্ছে কিনা। দেখুন, আমরা প্রথমে একটা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কমিটি চেয়েছিলাম, যেটা ফর্ম করে আমরা চেয়েছিলাম যে নিরপেক্ষভাবে বিচারটা হোক। আমাদের অন্যান্য দাবিগুলো মেনে নেওয়া হয়েছে, কর্তৃপক্ষ আমাদের পুরো সাপোর্টে ছিল এবং সেটা পুরো মেনেও নিয়েছেন। প্রশ্নটা হচ্ছে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কমিটিটা কিন্তু পুলিশের হাতে দেওয়ার পরে তারা ফর্ম করেননি বা কোনো রিপোর্ট এখনও অবধি আমাদের হাতে আসেননি। তো সেক্ষেত্রে একটা প্রশ্নচিহ্ন রয়েই যায় যে কি করে ভেতর ইনভেস্টিগেশনটা চলছে, ঠিক আছে। কিন্তু যেটা বললাম, আমরা আইনের শরণাপন্ন হয়েছি, তাকে বিশ্বাস করতে হবে। অ্যান্ড আমরা বিশ্বাসী যে ইনভেস্টিগেশন যেটা হচ্ছে প্রপারভাবে হবে, অ্যান্ড সেই রিপোর্টটা আমাদের হাতে আসবে। তার জন্য আমরা অপেক্ষা করছি। এর জন্যই আমাদের আন্দোলনটা করা, যে আমরা 48 ঘন্টা সময় চেয়েছি, সময় দিয়েছি গভর্নমেন্টকে এবং কর্তৃপক্ষকে, সবাইকে, যে আমরা এর মধ্যে নিরপেক্ষ একটা বিচার, একটা তদন্ত চাই। তার রেজাল্ট যদি আমরা হাতে না পাই তাহলে আমরা এই জিনিসটা কন্টিনিউ করব। বেশ বেশ, বাদল দেবনাথ, আমি আপনার কাছে যাচ্ছি। এটা ঠিক নয়, মানে ইনফ্রাস্ট্রাকচারাল প্রবলেম,
শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা, এগুলো ঠিক নয়। কোথাও গিয়ে তো একটা ইতি টানতে হবে। মানে সব কিছু একবার করে হবে এবং তারপরে আপনারা নড়ে চড়ে বসবেন কেন? খুব দুঃখজনক, কি ভাষায় বলবো, ভয়ঙ্কর, নৃশংস এবং নিন্দনীয় ঘটনা। ময়ূক, আমি একটা অনেক দিন পর এলাম তোমার চ্যানেলে। এইরকম কিছু মানুষ থাকে যাদের জন্য বাংলার বদনাম, দেশের বদনাম, বাংলার মা বোনেদের বদনাম, তোমার আমার ডাক্তাররা যারা আন্দোলন করছেন তাদের সকলের বদনাম। আর এরকম কি বলবো, এরকম ঘটনা সারা দেশ বিভিন্ন জায়গায়, আমি তো চেঞ্জ কেন হবে না ঘটনাগুলো ঘটে। বাদলদা আমি ধরে ভেঙে জিজ্ঞেস করছি, বাদলদা আমি ধরে জিজ্ঞেস করছি, আমি ধরে নিলাম এটার সাথে আপনাদের কোনো হাত নেই, কিন্তু সিভিক ভলেন্টিয়ার রিক্রুটমেন্টের সাথে তো আপনাদের হাত আছে। অবশ্যই এই সিভিক ভলেন্টিয়ারদের রিক্রুটমেন্টের প্রসেসটা কি আপনারা যদি একটু বলেন? আমি প্রসেসটা জানি না, কিন্তু কাদের হাত থাকতে পারে? ভলেন্টিয়ার রাজ্য সরকার বাংলার মানুষের যুব সমাজের স্বার্থে এটা করেছে যাতে কর্মসংস্থান হয়। এই ভবানীপুরের ছেলেটি তোমার এই প্রোগ্রামটায় আমি দু লাইন বলে নিই যে এই যে মানে দিদি সকালবেলায় নির্দেশ দিয়ে দিয়েছে যে তদন্ত হোক, ডাক্তারদের যে আন্দোলন, সেটা তো মহৎ কাজ কিছু নয়, এটা তার ডিউটি। এবং বরঞ্চ স্বাস্থ্যমন্ত্রী কেন পুলিশ মন্ত্রীর থেকে কৈফিয়ত দাবি করবেন না? সব বিষয় পুলিশ মন্ত্রী বা বলে মমতা ব্যানার্জির বা মুখ্যমন্ত্রীর বদনাম, এটাও ঠিক নয়। আমাকে একটা কথা বলুন, যখন আমি বুঝতে পেরেছি বাদলদা, তারা কিন্তু মুখ্যমন্ত্রীকে জানিয়ে করে না, কিন্তু আপনার বাড়ির লোককে, তার মা বোনকেও জানিয়ে করে না। জেল চেয়েটা অন্যায় করলো, আমি বলছি তার সঙ্গে যদি আপনারা নিশ্চিন্তে থাকুন। তার পরিবারের বদনাম হলো না, তাহলে এই যে আজকে তোমাদেরকে এই প্রোগ্রামটা করতে হচ্ছে, বরাবরই সিবির সাথে কন্ট্যাক্ট করছেন যাতে ইনভেস্টিগেশন ঠিকভাবে চলে, এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। স্পটে এসেছেন, মুখ্যমন্ত্রী স্পটে এসে কি ইনভেস্টিগেশন করে সবকিছু সলিউশন করতে পারবে? না, আমাকে একটা কথা একবার বাদলদা আমি একবার ছাত্রদেরও বলতে দিন না। আমার একটা কথা, আমি এই মুহূর্তে একটা বিষয় আমাকে বলুন না, যে এই যে সিভিক ভলেন্টিয়ার যে সঞ্জয়, এ কি করে ঢুকলো এত সহজে? এর কে ছিল? মানে ছাত্র? সিভিক ভলেন্টিয়ার কোনো ছাত্রের সাথে? তাহলে এই সঞ্জয়টা কে? ও কি প্রিন্সিপাল? না। ও কি ডিন? মানে কে সঞ্জয়টা কে? আমি তো অ্যাক্সেস পাবো না বোধহয়, আরজি করের সেমিনার হল কোথায় সেটাই আমি জানি না। মানে সঞ্জয়টা কে? ও কি করে ঢুকলো ওখানে? আমি সেটা জিজ্ঞেস করছি। মুখ্যমন্ত্রী সব করেছেন, ভালো কাজ করেছেন, কিন্তু সঞ্জয়দেরকে কারা এরমভাবে ডিরেক্ট অ্যাক্সেসটা দিচ্ছে ভাই, এটা তো আমাকে বলুন। দেখুন, আপনি যেটা বলছেন সিভিক ভলেন্টিয়ার একটা পার্টিকুলার পরিচয় দিয়ে যেটা বলছেন যে ওই না, ঠিক আছে, মেনে নিলাম সিভিক ভলেন্টিয়ার নন উনি ঋষিমুনি, কিন্তু এই ঋষিমুনি হয়েও উনি ওই অ্যাক্সেসটা দাঁড়ান না। আপনি বড় উতলা হয়ে যান বাদলদা, আমি তোমার সাথে কথা বলছি। আমাকে বলুন যে মানে বেসিক জায়গাটা হচ্ছে এই অ্যাক্সেসটা কি করে পেল, ভেতরে ঢুকলো কেন? দেখুন, জিনিসটা যে ক্রাইম হয়েছে সেটা একটা ছিল যে নিরাপত্তার গাফিলতি ছিল, আমিও সেটা মানছি, কিন্তু সিসিটিভি ক্যামেরার ফুটেজের মাধ্যমে সিসিটিভি ক্যামেরা ফুটেজ অবভিয়াসলি, নইলে সিসিটিভি ক্যামেরা না থাকলে পুলিশ কি করে এটা বলতে পারছে যে সিসিটিভি ক্যামেরার বেসিস? মানে সিসিটিভি কোন জায়গাটা ছিল? সিসিটিভি ছিল পুলিশ কখন বলেছে? একবার দিদি ভাষ্য দিদি কিছু বলতে চাইছে, একবার বলুন। হ্যাঁ, পুলিশ তো প্রথমে আত্মহত্যাই বলেছে, সিসি ক্যামেরার ফুটেজ কেন দেখলো না? এইরকম একটা ব্রুটাল ঘটনা, সেটাতে এত লঘু করে দেখে প্রথমেই মন্তব্য করবে কেন পুলিশ? কেন করবে সেটা বলুন। আমি একজন মা, আমার ঘরে ওর মতোই মেয়ে আছে, তাহলে আপনি যন্ত্রণাটা বুঝতে পারছেন না বোধহয়। ওর বাবা অবাক হয়ে যাচ্ছে যে আত্মহত্যা। আমার জানি না, তাহলে আপনি এটা বলছেন কেন যে পুলিশ ইনভেস্টিগেশন করছে? আমি নিজে ডিউটি করেছি, আপনি তাকে বলছেন, তাহলে নিশ্চয়ই আপনি বুঝতে পারছেন। তাহলে পুলিশ প্রথমে আত্মহত্যা বলবে কেন? তাহলে আমি বলবো অপরাধীর শাস্তি তো চাই, প্লাস যে পুলিশ না বুঝে এরকম লঘু মন্তব্য করেছে তারও শাস্তি পেতে হবে। না, কিন্তু নির্ঝর আমাকে একটা কথা বলুন যে এই সঞ্জয়টা কে? মানে আপনাদের ইউনিয়নের কেউ, আপনাদের মানে অ্যাসোসিয়েশনের কেউ, হু ইজ সঞ্জয় যে এরমভাবে ডিরেক্ট অ্যাক্সেস পেল? আপনারা কি জানেন সেটা? না, আমরা এই সঞ্জয়ের ব্যাপারে কোনো কিছুই অবগত। আপনাদের প্রিন্সিপাল জানে না? কোনো কিছুই জানেন। তাহলে আপনাদের প্রিন্সিপাল জানেন না, আপনারা জানেন না, তাহলে আপনারা আছেন কেন? অন্য কোনো মঙ্গল গ্রহের মানুষকে বসিয়ে দিতে পারা যায় তো আরজি করে। মানে এই সঞ্জয়ের অ্যাক্সেসটা পেলো কি করে আপনারা কোনোদিন জিজ্ঞেস করেননি?
সঞ্জয় মানে কিভাবে ব্রুটাল রেপটা হয়েছে আপনি বুঝতে পারছেন নিশ্চয়ই, কেন আমি কথাগুলো বলছি। আচ্ছা, আমার প্রথম প্রশ্ন এটা, বলুন, যে সঞ্জয় যে জিনিসটার সাথে পুরোপুরি ইনভলভ ছিল আর ও যে কনফার্ম, এটা কি কোনো রিটেন স্টেটমেন্ট আমাদের কাছে এসেছে? আমি তো পুলিশ নই, কিন্তু পুলিশ কমিশনার তো তাই বলছেন। আমি তো সেটাই জানতে চাইছি যে সঞ্জয় এর সাথে যুক্ত কি যুক্ত নয়। সেটা তো আমি বলতে পারি না, এটা অবশ্যই বিচারাধীন। হ্যাঁ, তার মানে কারা এর পেছনে, আর কারা আছে? মানে অনেস্টলি আপনি এটা বলুন না, মানে সঞ্জয়কে কি স্কেপগোট বা বলির পাঠা করা হচ্ছে? দেখুন, আমরা ইনভেস্টিগেশনের আন্ডারে না, আমি বলছি সঞ্জয় মানে সিমেন্ট স্যাম্পল কি পাওয়া গেছে? মানে সঞ্জয় বাদে অন্য কেউ কি এর সাথে যুক্ত, তার উপর বল প্রয়োগ করেছে, এই জিনিসগুলো কি সম্ভাবনা আছে? এখন অবধি কোনো কিছু রিভিলড হয়নি। তাহলে সঞ্জয়টাকে মানে এরা এত তাড়াতাড়ি অ্যাক্সেসটা পেয়ে যাচ্ছে কি করে? আমি সেই জিনিসটা জিজ্ঞেস করছি। আমরা তো সেই বিচারের জন্যই কার কাছে বিচারের জন্য যাচ্ছেন? আপনি তো বলছেন মুখ্যমন্ত্রী ক্লিন চিট দিয়ে দিচ্ছেন আপনারা। তো দুরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ বলুন বাদলদা। ময়ূক, আপনার প্রশ্ন দুরকম হয়ে যাচ্ছে। হ্যাঁ, কিরকম? ওকে বলছেন ও যদি কেউ জড়িত থাকে, সঞ্জয়টাকে বাদলদা যেই হোক না কেন, আরে যে হোক না কেন, মানে সঞ্জয় কি মঙ্গল গ্রহ থেকে এসেছে? যে হোক, এরকম যে হোকটা বলেন কি করে আপনি? নবান্নতে মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘরের বাইরে সঞ্জয় আসতে পারলে না, অপরাধী কি বলছে? দাঁড়ান, আমি আসছি, নির্জন আসছি। সিভিক ভলান্টিয়ার থাকুন, আরে দাঁড়ান, শুনুন। সে প্রথমত অপরাধী, শুনুন, এত বড় নৃশংস ঘটনা বাংলার বদনাম করেছে। এই সঞ্জয় মুখ্যমন্ত্রীর ঘরের সামনে যদি এই সঞ্জয়ের পোস্টিং দেওয়া হয়, ভাই কি করে বলবেন? আরে দাঁড়ান, আরে আপনি বড় কথা বলেন, আজকে কথা বলবেন না, চুপ করুন। আরে চুপ করুন, আগে শুনে নিন। আরে প্রশ্নটা শুনুন না, যদি কেউ জড়িত থাকে অবশ্যই বলবে। আপনি নিশ্চিন্তে থাকুন, কিন্তু ওকেই বাচ্চাটাকে আপনি কেন বলছেন ওইভাবে? প্রাণের শান্তি পেয়েছে। আরে হ্যাঁ, অনেক কিছু বলতে হবে। শুনুন, ডিমান্ড ও বলছে তো এটা দুঃখজনক ঘটনা হয়ে গেছে। আপনি আমাকে ভয়ঙ্কর ঘটনা, আপনি আমাকে একটা কথা বলুন। এই সঞ্জয়ের রিক্রুটমেন্ট কি করে হয়েছে? এই সঞ্জয়ের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা হয়েছে? ডিবেট কমিশন। আরে উত্তরটা দিন। আরে উত্তরটা অ আ ক খর মতন উত্তরটা দিন। এই সঞ্জয়ের যদি পোস্টিং কালকে নবান্নর বাইরে হতো, কি করতেন? আপনি শুধু সঞ্জয়ের কথা বলছেন, এরকম অনেক অপরাধী সারা দেশ জুড়ে আছে। আরে দূর অপরাধী সারা দেশ জুড়ে ছাড়ুন। আমার বাড়ির একটি মেয়ের সাথে এই জিনিসটা নিজে এনকাউন্টার করেছে, কই তখন তো আপনারা বলেন না? আপনি তখন তো আপনারা বলেন না? এনকাউন্টার কি ভালো না খারাপ? এনকাউন্টার কি ভালো না খারাপ? রিভাইভ করে জ্যান্ত পুড়ি মারালো মতো বলছেন, বুঝতে পেরেছি। আপনি তো বলেন না? আপনি সঞ্জয় বলেছেন। আচ্ছা, একবার এই মুহূর্তে গভর্নিং বডির মিটিং এ ঝামেলা হচ্ছে, একবার একটু বাদল দেব না। ডাক্তারদের বদনাম, যে পরিবার তার পরিবারের উপর বদনাম, এই বদনামকে মেনে নেওয়া যায় না। এই মুহূর্তে কোনো ঝামেলা চলছে, এই মুহূর্তে আরজি করের সামনে গভর্নিং মিটিং এর পরে। ভাস্কর আমাদের প্রতিনিধি রয়েছে। ভাস্কর, ঠিক কি হচ্ছে ওখানে? একদমই ময়ূক, দেখো এই মুহূর্তে আরজি করের পড়ুয়া এবং যারা অন্য কলেজ থেকে পড়ুয়ারা এসেছিলেন তাদের মধ্যে যে জিবি মিটিং, সেই জিবি মিটিং চলাকালীন কিন্তু বিতর্ক শুরু হয় এবং এই মুহূর্তে একেবারে ধস্তাধস্তির পরিস্থিতি। একদিকে দাঁড়িয়ে আরজি করের পড়ুয়ারা তারা যেটা অভিযোগ করছেন যে তাদের আরজি কর মেডিকেল কলেজের নামে বদনাম করা হয়েছিল, এবং অন্যদিকে দাঁড়িয়ে এই মুহূর্তে দাঁড়িয়ে দেখো সার্বিক ছবি দেখো ময়ূক, যে ছবিটা রিপাবলিক বাংলা আমরা দেখাচ্ছি ফার্স্ট এক্সক্লুসিভ। এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজের পড়ুয়ারা এবং অন্য কলেজের পড়ুয়ারা যারা ছিলেন, যারা জিবি বৈঠকে অংশগ্রহণ করেছিলেন, তাদের মধ্যে মতানৈক্য নিয়ে এই মুহূর্তে কিন্তু ধস্তাধস্তি হাতাহাতি চলছে। বিশাল সংখ্যায় পুলিশ বাহিনী এখানে মোতায়েন করে রাখা হয়েছে এবং এই মুহূর্তে দাঁড়িয়ে যে পড়ুয়ারা বৈঠকে যোগ দিতে এসেছিলেন তাদের মধ্যে কিন্তু এই মুহূর্তে একেবারে ধস্তাধস্তি মারপিটের পরিস্থিতি। গোটা ছবিটা দেখো এবং এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আরজি করের যারা পড়ুয়ারা তারা দাবি করছেন ক্ষমা চাইতে হবে বাইরের পড়ুয়াদের, কারণ কর্তৃপক্ষের পদত্যাগ করা উচিত কি উচিত নয় তাই নিয়ে বিতর্ক তৈরি হয়। এবং সেই সময় অন্তত অন্য কলেজের পড়ুয়ারা যারা ছিলেন তারা যেমনটা জানাচ্ছেন। ভাস্কর, তুমি আমাদের সঙ্গে থাকো। তারপরে আমি এই ছবিটা রাখতে চাই। আমি পিসিআরকে বলবো, সন্ময় বন্দ্যোপাধ্যায় তিনিও রয়েছেন এই মুহূর্তে, সন্ময়দার কাছে যাব, এই ছবিটা রাখছি। কিন্তু সন্ময়দা, আমার একটাই প্রশ্ন, এই সিভিক সঞ্জয়, এই সঞ্জয় রায়, এরা কারা যারা একেবারে ডিরেক্ট অ্যাক্সেস পেয়ে যায় এই যে পুলিশ ওয়েলফেয়ার
সোসাইটি, সেই পুলিশ ওয়েলফেয়ার সোসাইটির সঙ্গে যুক্ত ছিল, তার মা ঠিক কি বলছে শুনুন একবার। প্রথমে একবার সঞ্জয়ের মা এবং প্রতিবেশী ঠিক কি বলছে পরপর একবার শুনে নি। ছেলে কোনো থানায় ফানায় চাকরি করতো, থানায় যেত? এই কালীঘাট থানায় গিয়েছিলেন। হ্যাঁ, ঘোষবাবু জানতেন থানার। খুব ভালোবাসবেন না? আমি ওনার সঙ্গে যোগাযোগ হয়েছে ওইটুকুনি। আর তো কোথাও যাইনি, ওখানে গেছিলাম। আর একবার গিয়েছিলাম আমি টালিগঞ্জ থানা আমার বিয়ানের সঙ্গে, মেয়ের বাড়ির তরফ। হ্যাঁ, কিছুই না, চাকরি করছি মা, চাকরি। না না, ও আমার বিয়ান আর আমিও গেছিলাম। হ্যাঁ, তারপরে একবার আমরা কালীঘাট লালবাজারেও গিয়েছিলাম, আমি আমার মেয়ে। হ্যাঁ, আপনারা দুজন মিলে গেলেন কেন, কি কারণে গেলেন? আমরা গেলাম যে ওদের কোনো ইয়ে করেছিল, তাই জন্যে দেখাতে মাকে সব জায়গায় পরিচয় করাচ্ছিলেন। शायद कुछ ट्रैफिक ने कुछ पुलिस का कुछ वो पहनता था कपड़ा, तो शायद वाइट रंग का ट्रैफिक पुलिस हो सकता है शायद, हमको एग्जैक्ट पता नहीं है, कहीं पूछे नहीं उतना। कभी देखा कोई पार्टी पॉलिटिक्स करता हुआ ऐसा? पार्टी घूरता तो रहता था, लेकिन पता नहीं हमको। मतलब बाहर में जो क्या बोलते हैं, जैसे आदमी लोग होता है ना पार्टी उटी का, तो लोगों के साथ रहता था, दोस्त लोग था। बीजेपी कांग्रेस टीएमसी का शायद था, दोस्त लोग था, मतलब पता नहीं है कि नहीं अंदर। সন্ময় বন্দ্যোপাধ্যায়, কিছু কি মনে হচ্ছে যে কোনো একটা গন্ডগোল রয়েছে? এই সঞ্জয়কে সামনে এগিয়ে দেওয়া হচ্ছে, অনেকগুলো নাম হয়তো পেছনে পড়ে যাচ্ছে, আর এই সঞ্জয়রা এতটা অ্যাক্সেস পাচ্ছে কি করে? তোমাকে প্রথমেই দিয়েছি তোমার এই ভিত্তিতে, সেটা হচ্ছে 2019 সালে সঞ্জয় রায় এই যুবকটি চাকরি পায় এবং তারপর প্রথম ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ, সেই ডিজাস্টার ম্যানেজমেন্ট গ্রুপ কিছুদিন কাজ করার পরে এই স্টেট পুলিশ ওয়েলফেয়ার চলে যায়, যেটি চালান কালীঘাটে গত 9 বছর ধরে তিনি বসে আছেন শান্তনু সেনা বিশ্বাস, এ রাজ্যের মুখ্যমন্ত্রী ক্লোজেস্ট এর যিনি তিনি ইদানিং কমিশনার পুলিশ হয়েছেন। তার খুব পুলিশ। আপনার অডিও ভিডিওতে একটু সমস্যা হচ্ছে, আমি একটু ইন্টারাপ্ট করছি আপনাকে। আমি বাকি এই অনুপম যে রয়েছেন এই মুহূর্তে, অনুপমের কাছে যাচ্ছি। অনুপম, এই নির্ঝর যে কথাগুলো বলছিল সেটা ঠিক না ভুল? না, এখানে আমি যে পয়েন্টটা প্রথমেই হাইলাইট করতে চাই সেটা হচ্ছে যে প্রথম কথা তো ক্রাইমটা ঘটেছে এবং সেটা হসপিটাল প্রেমিসেসের সেমিনার রুমের মধ্যে ঘটেছে। তাহলে ক্রাইমটা তো ঘটেছে, তার মানে কি এখানে পুরোপুরি পরিষ্কার যে এই হসপিটালের এই সেমিনার রুমে সেই ডাক্তার নিরাপদ ছিলেন না। তাহলে এই যে নিরাপদহীনতা, প্রথম কথা এর দায় কে নেবে? এর দায় তো সেই হসপিটালের কর্তৃপক্ষকে নিতে হবে। কর্তৃপক্ষ সেই দায়টা নিচ্ছে কি নিচ্ছে না, প্রথম কথা সেটা কর্তৃপক্ষকে পরিষ্কার করে বলতে হবে। তারপরে আসছি ইনভেস্টিগেশনের কথা। ইনভেস্টিগেশনের ক্ষেত্রে আমরা কি দেখতে পেলাম, যে প্রথমে পুলিশ আসলো এবং পুলিশ কিছু মন্তব্য করলো। প্রথমে আমরা দাবি করেছিলাম যে ম্যাজিস্ট্রেটকে আসতে হবে, শুধু পুলিশ আসলে হবে না, ম্যাজিস্ট্রেট ইনকোয়েস্ট করতে হবে। কিন্তু প্রথমে পুলিশ সেটা মেনে নিল না, ওরা মানতে চাইছিল না। তারপরে সমস্ত পিজিটি দাদা দিদিরা ওখানে পুলিশের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ দেখায়, আন্দোলন করে এবং অনেক সময় পরে বিকেলের দিকে ম্যাজিস্ট্রেট আসে। তাহলে এই আন্দোলনটা কেন করতে হলো? যদি এতই সদিচ্ছা থাকতো তাহলে আন্দোলনটা কেন করতে হলো? এটা দ্বিতীয় কথা। তৃতীয় কথা হচ্ছে যে এই আন্দোলন থেকে দাবি তোলা হয়েছিল যে জুডিশিয়াল ইনকোয়ারি করতে হবে। কেন জুডিশিয়াল ইনকোয়ারির দাবি তোলা হয়েছে? তার কারণ আমরা দেখেছি পূর্ব অভিজ্ঞতা থেকে বিভিন্ন ক্ষেত্রেই এই সমস্ত যখন ঘটনা ঘটে তখন পুলিশ ইনকোয়ারি করলে সেই ইনকোয়ারি অনেক সময় প্রভাবিত হয়। এটা কারোর অজানা নয় যে ইনকোয়ারি প্রভাবিত হয়, অনেক সময় প্রভাবশালীরা ছাড় পেয়ে যায়, পার পেয়ে যায়, তারা সামনে আসে না। তাই যাতে একটা নিরপেক্ষ ইনকোয়ারি হয়, নিরপেক্ষ তদন্ত হয় এবং এমন একটা দৃষ্টান্তমূলক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে পরবর্তীকালে কেউই এই ঘটনা ঘটানোর সাহস না পায়, সেই নিরপেক্ষ তদন্ত এনশিওর করার জন্য আমরা জুডিশিয়াল ইনকোয়ারি চেয়েছিলাম। কিন্তু জুডিশিয়াল হলো কোথায়? মানে আমি বলছি যে অনেকগুলো লুপ হোলস আছে এবং সেই লুপ হোলসগুলো এক এক করে আমি যদি বলি, এক হচ্ছে এই সঞ্জয় কি করে জানলো যে সেমিনার রুমের মধ্যে একটি মেয়ে শুয়ে আছে। দুই হচ্ছে যদি ধরে নিচ্ছে নির্ঝর যে এই সঞ্জয়
স্টাফদের মধ্যে থেকেই একজন, সে হয়তো আড্ডা মারতো, সে হয়তো তোমাদের সাথেই থাকতো, কিন্তু সে এই অ্যাক্সেসটা, এই কার্ডটা কোথা থেকে পাচ্ছে? সঞ্জয় সিভিক ভলেন্টিয়ার হিসেবে হাসপাতালে কি করছিল? এটাই তো আমরা ইনভেস্টিগেশনের আন্ডারে জানতে চাইছি, কি করে সে অ্যাক্সেসটা পেলো। তার জন্য যেই দোষী সাব্যস্ত, যদি তার সাথে অ্যাডমিনিস্ট্রেটিভ কন্ট্যাক্ট থাকে তাহলে তাকেও দোষী সাব্যস্ত করা হোক। আমরা চাইছি সুবিচার, আমাদের একটাই দাবি সুবিচার, আর কিছুই না। আমরা পুরো সুবিচারটা হবে কোথা থেকে যদি এই সোর্সের মধ্যেই ভূত থাকে? ভাষ্য দিদি। একেবারেই তাই। তার কারণ হচ্ছে যে ঘটনাটা যেদিন ঘটলো এবং তারপর থেকে প্রথম দিকে যা যা হয়ে গেছে, তাতে করে কখনোই মনে হয়নি যে এইটা মানে বিনা দাবিতে, বিনা আন্দোলনে এটা একটা জায়গায় যাবে। আমরা তো সেটাই এক্সপেক্ট করব। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী একজন মহিলা, আমরা প্রথমে মহিলা, তারপরে এখন আমরা মা, তারপরে আমি নার্স, কিন্তু আমরা এই যে নাইট ডিউটি করতে যাই, আমরা ডাক্তার নার্স তো নাইট ডিউটি করি, তাহলে এখন প্রত্যেকের মুখে শোনা যাচ্ছে, আচ্ছা আমি যে ওখান দিয়ে নাইটে যাই অনেক রাত্রে 11টা, 11:30, 12টা, আমরা হয়তো খেতে যাচ্ছি বা 1টা, 1:30টার সময় হয়তো ওয়াশরুমে যাওয়া হচ্ছে, ওখান দিয়ে যাব, এটা নিরাপদ তো? এবং অনেক ঘটনাই সামনে আসে না, কিন্তু হয়ে ঘটনা ঘটতে ঘটতে ঘটে না বা এত তীব্র হয় না, কিছু ঘটে। ফলে আমাদের সবসময় আমাদের একটা বেসিক নিড, সেইটার জন্য আমাদের দাবি করতে হবে, আন্দোলন করতে হবে। না, বেসিক নিডটা পাই না তো, এবং পাই না মানে হচ্ছে আমাদের এই যে এখানে একজন আন্দোলনকারী বলছিলেন, নার্স উনি, তিনি বলছিলেন মোবাইল অফ করে রাখতে বলে, তার কারণ নাকি ডিউটি টাইমে মোবাইল অন করা যাবে না এবং বাথরুমেও যাওয়া যাবে না। এটা আবার কি ধরনের কথা? সেটা তো আছেই, এবং একটা আপনারা জানেন আমরা কোভিড পেরিয়ে এসেছি, আমরা সত্যিই যেতে পারতাম না বাথরুমে। আমরা মোবাইল যদি ওয়ার্ড ব্যস্ত থাকে, মোবাইলের দিকে তাকানোরও সময় হয় না। তার মধ্যে যে বাথরুমই নেই প্রপার, তো বাথরুমে যাবে কোথায়? জল নেই। আর পিএসসি গুলোতে একটু প্রত্যন্ত জায়গায় কোয়ার্টারে থাকতে বলছে, সেই কোয়ার্টার দিয়ে দরজার ছিটকিনি আটকায় না, জানলা ভাঙা, খাবার জল নেই। তাহলে এই পরিস্থিতি যদি হচ্ছে প্রত্যন্ত জায়গাগুলোতে, আর আরজি করের ঘটনা তো হার্ট অফ দ্য কলকাতা, সেখানেও একটা সুবিচার পেতে গিয়ে আজকে কি পরিস্থিতি তৈরি হচ্ছে গতকাল সকাল থেকে আজ পর্যন্ত, এখনো পর্যন্ত। আমরাও কিন্তু অন্যান্য অনেকের মতোই মুখ্যমন্ত্রীর উপরে আস্থা রাখতেই চাই, কিন্তু সেই আস্থাটা আমরা শেষ অবধি একটা কাজও কিন্তু আস্থাতে হয়নি। প্রত্যেকটা আমাদের দাবি করে বার করতে হয়েছে। সমস্ত ছাত্রছাত্রীরা যে অভূতপূর্ব আন্দোলন করেছে, তার কারণ তারা তো সবসময় তার সঙ্গে কাজ করেছে। কারুর ছোট, কারুর দিদি, তারা তো ভাবতে পারছে না এরকম একটা ঘটনা। কিভাবে কান্নাকাটি করছে। ভাষ্য দিদি, আমি একবার বাদল দেবনাথের কাছে যাব। বাদল দেবনাথ, আগে শুনুন কথাগুলো। কিছু কি লোকানো হচ্ছে? না, কিছু লোকানো হচ্ছে। যদি যদি বাংলার মানুষের হয়, দিদির হয়, আপনাদের সকলের হয়, আমি সর্বশেষে বলবো যে আপনারা দিদির উপর ভরসা রাখুন। আরে দিদির উপর তো ভরসা রাখছেন, বাংলার মানুষ দিদির উপর তো আরজি করের এই মেয়েটিও ভরসা রেখেছিল, তারা সবাই এর সুবিচার পাবেন। এই সুবিচার আছে বাংলার মানুষ, 10.5 কোটি মানুষ যেভাবে 13 বছর ধরে সুযোগ সুবিধা, আমাকে একটা কথা বলুন বাদল দেবনাথ, সেটা পাবেন। এই নিয়ে কোনো দ্বিমত নেই। হয়তো সাময়িক ঘটনার এই ভয়ঙ্কর ঘটনার কোনো ভাষা নেই, নিন্দনীয় ঘটনা। আমার নিজেরই ভাষা হারিয়ে যাচ্ছে, নিজের ভাষা হারিয়ে যাচ্ছে। যারা আন্দোলন করেছে তাদেরকে একবার ছাত্রছাত্রীরা তারা ডাক্তারির ছাত্রছাত্রী, তারা কি বলছেন এই কলকাতা শহরে বসে, একবার শুনি। হয়তো লাগবে, এরকম একটা ঘটনার পরে আমরা নাইট ডিউটি করতে পারবো সেই সাহসটা আমাদের নেই। আমাদের বাবা মারা আমাদেরকে ছাড়বে কেন নাইট ডিউটি করতে? আমাদের এখান থেকে অনেক দূরে বাড়ি, আমাদের বাবা মা আমাদেরকে ভরসা করে এই কলেজে পাঠায় যাতে আমরা এখানে শিখতে পারি। তাই এরপর আমাদের বাবা মারা আমাদেরকে ছাড়বে কেন? আমাদের সেফটি কোথায়? আজকে যখন আমরা একটা সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট হই, আমাদের 1 বছর পর আমাদেরকেও ডিউটি করতে হবে, তখন আমরা সুরক্ষাটা কোথায় পাবো? আমরা তো সেটাতে, সেই জন্যই তো আমরা তো ভয় থাকবো। ইচ অ্যান্ড এভরি ডে আমাদেরকেও ডিউটি করতে হবে, আমাদেরও নাইট শিফট করতে হবে, তখন আমরা সুরক্ষা পাওয়ার আমরা সেই সাহসটাই পাবো না সেখানে। হসপিটাল আমাদের জন্য কোনোভাবে সেফটি নয়, এখানে আমরা কি করে ডিউটি দেব 12 ঘন্টা? বাদল দেবনাথ কি বলবেন? কি বলবেন? দুঃখজনক বলছি তো, দুঃখজনক বলে এক ক্যাসেট চালাবেন না। এটা চেঞ্জ কে করবে? এটা তো বাস্তব কথা। আরে বাস্তব কথা কি? আপনি যে ভাষায় বলুন না কেন, এটা তো বাস্তব। বাংলার মা বোনের বদনাম, তার পরিবারের বদনাম, সকলের দায়িত্বটা ছাড়ুন। আজকে আমরা দায়িত্বটা ছাড়ুন, দায়িত্বটা ছেড়ে দিন, বলুন যে আপনারা ফেলিওর, দায়িত্বটা ছেড়ে দিন। এটা যদি মণিপুর হাসপাতালে হতো, এতক্ষণ ধরে বুক চাপড়াতে চ্যানেলে এসে যে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। তবে আমি আবার বলবো, দিদির ওপর ভরসা রাখুন, সুবিচার আপনারা
সকলেই পাবেন। যারা আন্দোলন করছেন আপনাদের ভাবাবেগকে আমরা সমর্থন জানাচ্ছি, আপনারা সুবিচার পাবেন। আর যে যে কমপ্লেনগুলো এসছে বলতে চেয়েছিল বলতে চাই যে ইনফ্রাস্ট্রাকচারটা ঠিক করতে হবে তো অবশ্যই, কারণ অন কল ডিউটিতে যে ফিমেল ডাক্তাররা থাকবে তাদের জন্য আলাদা করে রেস্টরুমের ব্যবস্থা করতে হবে, তাদের জন্য বাথরুমের ব্যবস্থা করতে হবে। কোথাও ফিমেল আমার সময় শেষ, কিন্তু বাদল দেবনাথ সরাসরি দিদিকে বলো বললেই সবকিছু হয় না। তার কারণ সবচেয়ে বড় এক্সাম্পল হচ্ছে আজ বাড়িতে যখন আপনি যাবেন দেখবেন চারপাশে মহিলাদের মুখগুলো তারা আতঙ্কিত। এরপরে মাথা হেট করে বাড়িতে যাবেন এবং বুঝবেন যে সব দিদিকে বললেও হয় না এবং সব সঞ্জয়কে দিদি ট্যাকেলও করতে পারেন না, অনেককে বাঁচানোরও হয়তো চেষ্টা করছে রাজ্যের পুলিশ। আপাতত একটা ছোট্ট বিরতি নিচ্ছি, বিরতির পর ফিরে আসছি আমি ময়ূক, সঙ্গে থাকুন।